তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে, আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নানা বাড়িতে কোরবানির মাংস চুরি হলো। দায় এসে পড়ল আমার মায়ের ওপর। আমাদের বাড়িটা নানা বাড়ির পাশে, আসা যাওয়াও খুব বেশি, কিন্তু বিত্ত বৈভবে ব্যবধান আকাশ পাতাল। মামারা অনেক বড়লোক, তাদের ব্যবসা বাজারে বিশাল, টাকা পয়সার তেমন কোনোই কমতি নেই। অন্যান্য আত্মীয় স্বজনও বড়লোক, গরিব বলতে আমরাই। তাই কোনো কিছু ঘটলেই দোষ হয় আমাদের। আমরাও ভালোই অবস্থাপন্ন ছিলাম। আব্বা চাকরি করতেন থানার হেড পোস্টমাস্টার হিসেবে, সরকারি চাকরি। কিন্তু এক দুর্ঘটনায় আব্বা মাথায় আঘাতপ্রাপ্ত হন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তখন চাকরির বয়স খুব বেশি দিন ছিল না। এককালীন যা পেয়েছে বেশিরভাগই খরচ হয়েছে আব্বার চিকিৎসার পেছনে। পেনশনও খুব কমই হচ্ছে। অনেক জমিজমা আছে আমাদের, কিন্তু চাচারা অনেক ঠকায়। জমিজমা দেখাশোনা করেন চাচারা, খুব সামান্য টাকা তুলে দেন আমাদের হাতে। এভাবেই চলছে বছরের পর বছর ধরে। গতকাল কোরবানির ঈদ ছিল। বড় একটি গরু কোরবানি দিয়েছিলেন 3 মামা মিলে। আজ আমরা এসেছি নানা বাড়িতে। আরও অতিথি এসেছে এখানে। আমার অন্যান্য খালারাও এসেছে। নানা বাড়িতে অন্যান্য মেহমানদের যেরকম দাম দেয়া হয়, আমাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না। এটা তো সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। আজ ঘটেছে সম্পূর্ণ ভিন্ন ঘটনা। কিছুক্ষণ আগে দুটো খাসি কোরবানি দিয়েছে মামারা। গরিবদেরকে ভাগেরটা দিয়ে মাংস নিয়ে এসেছে বাড়িতে, কিন্তু এক পাতিল মাংস নাকি গায়েব হয়ে গেছে। এখন দায় এসেছে আমার মায়ের ওপর। বড় মামি তো সবার মাঝে দাঁড়িয়েই আমার মায়ের কথা বললেন, মনিরার স্বামী তো সবসময় ভালো মন্দ খাইতে চায়, ওই চুরি করছে খাসির মাংস। আমার মায়ের নাম মনিরা। ছলো ছলো চোখে মা জবাব দিলেন, দেখেন বড় ভাবি, আমি গরিব হইতে পারি, কিন্তু আমিও কোরবানিতেই। এইবারও দিছি, ফ্রিজে গরুর মাংস আছে আমার। আমি তো ওই মাংসই খাওয়াইতে পারবো আমার স্বামীরে। চুরি করতে যাবো কেন? চুপ করতো, সবসময় এই বাড়ির জিনিসের দিকে তোর নজর। তোরে না দিয়া আমি কি কিছু খাই? তারপরও চুরি কইরা আমার বউয়ের সামনে অপমান করস কেন? মাকে ধমকিয়ে বললেন বড় মামা। মেহমান সহ বাড়ির অন্যান্য লোকও তাদের সাথে সায় দিচ্ছিল, কারণ তারা সবাই বড় লোক, গরিব শুধু আমরাই। তাই সব দোষ আমাদেরই। আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি, ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কোচিং করছি। আমার সহ্য হলো না মায়ের উপরে দেয়া এই অপবাদ। বারবার মাকে অপবাদ দিয়েছে ওরা। কেউ চায় না আমরা এই বাড়িতে আসি। মাকে মানাতে পারে না, দৌড়ে দৌড়ে চলে আসে বাপের বাড়িতে। ওরাও দায় এড়াতে বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দেয় ঠিকই, কিন্তু সব মেহমানদের সাথে বসিয়ে খাওয়ায় না। সবার শেষে যা থাকে তাই খেতে দেয়। কত বড় যেন বোঝা আমরা। জীবনে কোনো কিছুতেই আমরা কখনো সাহায্য নেইনি নানা বাড়ি থেকে। আজ ভরা বাড়িতে তাদের অন্যায় অপবাদে চুপ করে থাকবো কেন? আমিও সমান জোর গলায় জবাব দিলাম, কি প্রমাণ আছে যে আমার মা চুরি করেছে? তোর মায়ের এই বাড়িটা না খাইলে খাওয়ান হজম হয় না। বড় মামি জবাব দিলেন, আমি এসব জিজ্ঞেস করি নাই। আমি জানতে চাইছি কি প্রমাণ আছে যে আমার মায় আজকে খাসির মাংস চুরি করছে? তগবাড়ির ফ্রিজ যায়া চেক করলেই সব পাওয়া যাব। বড় মামা বললেন, চলেন তাইলে আমগো বাড়িতে, ফ্রিজ চেক করবেন। আমি চিৎকার করে জবাব দিলাম, আমরা এত ছোট মন মানসিকতার না। এক পাতিল মাংসের জন্য ননদের বাড়ির ফ্রিজ চেক করবো? যা হইছে হইছে, এবার থাম। বড় মামি প্রসঙ্গ এড়াতে বললেন, কত বড় মন মানসিকতা আপনার! এত সাধু সাধু কথা বলছেন এখন। আপনি নিজে প্রমাণ করবেন যে আমার মা চোর। প্রমাণ করতে পারলে আমার মায়ের বিচার হবে, অন্যথায় আপনার বিচার হবে। কত বড় সাহস রে তোর! আমার বাড়িতে দাঁড়ায় তোর বড় মামির বিচার করতে চাস? সব কথা বুইল্লা গেছস নাকি? এই বাড়িতে আসলে তোর বড় মামি কিন্তু তো করে সব কিছু খাওয়ায়। বড় মামা চেঁচিয়ে ধমকের সুরে বললেন, হ্যাঁ খুব খাওয়াইছে তো, তার চেয়ে বেশি চোরের অপবাদ দিয়েছে আপনার বউ। মা এসে আমার গালে কষিয়ে চড় দিলেন, তোর বড় মামার মুখে মুখে তর্ক করস, শরম লাগে না? বুঝলাম মা চাচ্ছে না আমি তাদের সাথে তর্কে জড়াই। ভাই বোন সহ মাকে নিয়ে আমি চলে এলাম নিজ বাড়িতে। আব্বা বাড়িতে ছিলেন। বাড়ি এসে দেখি কিভাবে যেন আমার দাদা বাড়িতে খবর চলে গিয়েছে আম্মা চুরি করেছে। এগুলো সব নানা বাড়ির লোকদেরই কাণ্ড, হয়তো কোনোভাবে জানিয়ে দিয়েছে। এখানে চাচা চাচি ফুপি ফুপা সহ বাড়ির মানুষ সবাই আম্মাকে নিয়ে হাসছে। আম্মা কোনো কর্ণপাত করল না, শুধু বলল, চুপ করে থাক, সব কিছুর একদিন বিচার হইব। এর মধ্যে পেরিয়ে গেছে বেশ কয়েকটি মাস। কিছুদিন পরে আবার কোরবানির ঈদ। আমার মাকে চোর সাব্যস্ত করেছিলেন বড় মামি। তার জীবনে ঘটেছে বিচিত্র ঘটনা। আমার মামাতো ভাই অনার্সে পড়ে স্থানীয় একটি কলেজে, রকি নাম ভাইয়ের। কোনো ভার্সিটিতে চান্স পায়নি। কিছু খারাপ স্বভাবের কারণে ভাইটাকে কোনো প্রাইভেট ভার্সিটিতেও ভর্তি করায়নি। দূরে গিয়ে কখন কি করে বসে, ঠিক আছে? খারাপ স্বভাব বলতে ইন্টারমিডিয়েট থেকে নেশা করে, মদ গাঁজা খায় আর কি। লাস্ট শীতের এক রাতে নেশা করে পথ হারিয়ে ফেলে রকি ভাই। ভুলক্রমে ঢুকে পড়ে পাশের রাস্তার এক বাড়িতে।
সেই বাড়ির পেছনে মাতাল অবস্থায় বসেছিল কিছুক্ষণ, একে একে আবল তাবল বকছিল। পাশেই ছিল ওই বাড়ির ছাগলের খোপ, তাদের শখের দুটো খাসি ছিল খোপে। রকি ভাইয়ের কথা শুনে খাসি দুটো ভ্যা ভ্যা ম্যা ম্যা করে ডাকছিল। মাতাল ভাইটা ভীষণ বিরক্ত হয়ে পড়েন খাসি দুটোর বিরতিহীন ডাকে। রাগে জোরে জোরে লাথি দিতে শুরু করেন ওদের খোপে। লাথির শব্দে খাসির ভ্যা ভ্যা ম্যা ম্যা আরও বেড়ে যায়। তৎক্ষণাৎ ঘর থেকে লোকজন বেরিয়ে আসে। চেহারা না দেখে চোর ভেবে বাঁশ দিয়ে জোরে বাড়ি মারে রকি ভাইয়ের মাথায়। সেখানেই জ্ঞান হারান ভাই। চেহারা দেখে বাড়ির লোকদেরও হুঁশ হয় এটা বড় মার্কেটের মালিকের ছেলে রকি। তবে মাতাল ছেলে, নেশাখোর ছেলে। নেশাখোর নেশার ঘরে খাসি চুরি করতে আসতেই পারে। তারা পুরোপুরি ধরেই নিয়েছে রকি ভাই খাসি চুরি করতে গেছে। রকি ভাইও এ ব্যাপারে আজ পর্যন্ত সঠিকভাবে কিছু বলতে পারেনি। প্রথমত মাতাল ছিল, দ্বিতীয়ত সে রাতে মাতাল অবস্থায় মাথায় আঘাত পেয়ে ব্রেনের সমস্যা হয়েছে। এখনও মাতালের মতোই আবল তাবল বকে। অনেক চিকিৎসা হচ্ছে রকি ভাইয়ের, হয়তো ঠিক হবে কোনো একদিন। আমি চাই ঠিক হোক, কিন্তু এখন আমার আব্বার মতোই কথাবার্তায় এলোমেলো অগোছালো। বড় মামার ছেলে রকি ভাইয়ের জন্য আমার খারাপ লাগে। ভাইটা চোর ছিল না, চুরি করতেও যায়নি, অথচ খাসি চুরি করতে যাবার দায় কাঁধে নিয়ে বেড়াচ্ছে। ঠিক যেমনটা ওর মা আমার মাকে চুরির দায় দিয়েছিল, খাসির মাংস চুরির দায়। এই কয়েক মাসে রকি ভাইয়ের পেছনে অনেক খরচ হয়েছে, টাকা পয়সার কমতি নেই এখনও। রকি ভাইয়েরা দুই ভাই বোন। বোন রাফা ইন্টারমিডিয়েটে পড়ে। একমাত্র ছেলের পেছনে টাকা খরচ করতে কি দোষ? তবে আমার কেন জানি মনে হয় এই খাসি চুরি করতে যাবার অপবাদ আল্লাহর বিচার। আমার আম্মাকে অনেক মানুষের মধ্যে খাসির মাংস চোর সাব্যস্ত করেছিলেন বড় মামি। আরেক কোরবানির ঈদ আসার আগেই হয়তো আল্লাহ বিচার করেছে। জানি না আমার ধারণা সত্যি কিনা, আল্লাহই ভালো জানেন। আপনারা কি ভাবছেন? আমার দাদাবাড়ির লোকজন আমাদেরকে খুব ভালোবাসে? দাদাবাড়ির হিসেবটা একটু বলি। আমার বাপ চাচারা 4 ভাই, আব্বা সবার বড়। আমাদের বাড়িটা পৌরসভার মধ্যেই, তবে এক প্রান্তে। থানা শহরে পায়ে হেঁটে যেতে 10 মিনিটের মতো লাগে। সিএনজি কিংবা বাইকের আরও অনেক কম সময় লাগে। দুটো কারখানাও আছে বাড়ির অদূরে। এখানে কয়েক বছর ধরেই বাড়ি ভাড়া দেওয়া যাচ্ছে, রাস্তার পাশে দোকান ভাড়াও দেওয়া যাচ্ছে। আমার 3 চাচা ঘর করার জন্য জমি নিয়েছে বাড়ির সামনের দিকে, রাস্তার পাশের উঁচু অংশে। আমার আব্বাকে ঘর করার জমি দিয়েছে বাড়ির পেছনের দিকের বাগান এবং নালার ভেতরে নিচু অংশে। আমরা ঘর করতে গেলেও বালি অথবা মাটি কিনে এনে বাগানের সেই নিচু জমি প্রথমে ভরাট করতে হবে, তারপরে ঘর নির্মাণ করতে হবে। তারা উঁচু নিচু জমিতে ঘর করে অলরেডি ভাড়াও দিচ্ছে। আমাদের কি সাধ্য আছে নিচু জমি ভরাট করে ঘর নির্মাণ করার? যেখানে পেট চালাতে দেয় সেখানে জমি ভরাট করে ঘর করব কিভাবে? চাচারা রাস্তার পাশে জমি নেওয়ায় ওনারা দোকান ঘর উঠিয়ে ভাড়া দিচ্ছে। আমাদের জমি তো বাগানে, দোকান তৈরি করারও সুযোগ নেই। দাদার অনেকগুলো পুকুর ছিল, আমাদের ভাগে পুরো একটা পুকুর পড়েছে। বাড়িতে অনেক বড় ফলের বাগান। সবকিছু এখনও চাচাদেরই হাতেই। আবার অ্যাক্সিডেন্ট হবার আগে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। মেজো চাচা দেখতেন বাড়ির জমি জমা, ঘর তৈরির জমি দেখিয়ে দিলেও আমাদের জমি এখনও মেজো চাচাই দেখেন। সবসময় একটা কথাই বলে, তগো এখনও সব কিছু বুঝা খাওয়ার বয়স হয় নাই। আর সব কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে আসে আমার আব্বার কাছে। আব্বা তো অসুস্থ, মানসিক ভারসাম্যহীন, সে তো ভালো মন্দ কিছু বোঝে না। আমার দাদি আর মেজো চাচা যা বোঝায় আব্বাকে, সেটা বুঝেই দায়িত্ব মেজো চাচাকেই দিয়ে দেয়। আব্বা অসুস্থ হবার পরে আমরা যৌথ পরিবার থেকে বের হয়ে যাই। আব্বার ইনকাম ছিল না বলে 3 চাচি তখন আম্মাকে কাজের লোকের মতো খাটাতো। আব্বার যত্ন করারও সময় পেতেন না আম্মা। তারপর আমরা হাড়ি আলাদা করি। চেয়ারম্যান, মেম্বার আর আমার নানার বাড়ির লোকেদের ডেকে আনেন আম্মা। চাচাদেরকে অনুরোধ করেন আব্বার ভাগের জমিটুকু বুঝিয়ে দেবার জন্য, যেন আমরা নিজেদের মতো করে চলতে পারি। তখন মেজো চাচা বদনাম ছড়িয়ে দেন আম্মার চরিত্রের নামে। আম্মার নাকি চরিত্র খারাপ, জমি ভাগ করে দিলেই আব্বাকে বোকা বানিয়ে সব নিয়ে চলে যাবে। মামারা এই আম্মার নামে দেয়া এই অপবাদের প্রতিবাদ করেছিলেন প্রথমে, কিন্তু বড় মামা হুট করে মেজো চাচার কথা বিশ্বাস করেন। আসলে আমার বড় মামি বুদ্ধি দিয়েছিল। বড় মামি আর মেজো চাচি আপন 2 বোন। বউ, শালি আর ভাইরার বুদ্ধিতে বড় মামাও আম্মার বিরুদ্ধে চলে যান। আমার দাদিও ওদের কথায় বিশ্বাস করেন। তখন আর আব্বার ভাগের জমি বুঝিয়ে দেওয়া হয়নি। একজন নারী যখন বিপদে পড়ে তখন তাকে শোষণ করার জন্য প্রথমেই চরিত্রের বদনাম দেয়া হয়। আমার মায়ের বেলাও সেটাই ঘটেছে। তাছাড়া আপনি যখন বিপদে পড়বেন তখন বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই একরকম থাকবে। পারলে 2 গ্রুপ এক হয়ে যাবে আপনাকে শাসানোর জন্য। এখনও আমাদের সম্পত্তি মেজো চাচার হাতে। উনি যা হাতে দেন তাই মাথা পেতে নিতে হয়। আমি ভাবছি আমার আম্মার কথা। একটা মহিলার স্বামী যখন অসুস্থ থাকে তখন তার পাশে কেউ থাকে না। আপনার মনে হবে বাপের বাড়ির মানুষগুলো এত অপমান করে, তারপরেও আম্মা কেন তাদের কাছে ছুটে যায়? আসলে কি, আমার দাদা বাড়ি থেকে আমাদেরকে পুরোপুরি বের করে দিত। তাই আম্মা অনেক অপমান লাঞ্ছনার পরেও ভাইদের সাথে একটু সম্পর্ক রাখে।
হয়তো মেজো চাচা আব্বার সম্পত্তি নিজ দায়িত্বে রেখেছেন, কিন্তু আমরা তো দাদাবাড়িতে আছি। নানাবাড়ির সাপোর্ট না থাকলে আমাদেরকে দাদাবাড়ি থেকে বের করে দেওয়া হতো। আমার মামাদের কথা কি বলবো, জানি না কতদূর ভালোবাসে আম্মাকে। নানাবাড়িতে যখন কোনো প্রোগ্রাম হয় তখন সবাইকে দাওয়াত দেওয়া হয়, দায় এড়াতে আমাদেরকেও দাওয়াত দেয়। আমরা যাই না প্রথমে, আম্মা দৌড়ে দৌড়ে যান, সকল কাজ করেন। অনুষ্ঠান শেষের দিকে অথবা খাওয়ার আগে বিশাল একটা ত্রুটি বের হয় অনুষ্ঠানের, সব দায় এসে পড়ে আমার আম্মার মাথায়। বহুবার ঘটেছে এমন। সারাদিন নানা বাড়িতে বসে খুঁটে খুঁটে বাপের বাড়ির প্রোগ্রাম তুলে দেন আম্মা। সে আম্মারই দোষ হয় সব। কেন যেন মনে হয় যেসব মহিলাদের শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির পাশাপাশি তাদের দোষ একটু বেশি, দোষ না করলেও দোষ। মাঝে মাঝে মনে হয় আম্মার লজ্জা কম, কিন্তু পরে আবার মনে হয় আপনজনের মুখ দেখে আম্মার সব ভুলে যান। আসতে যেতে দেখা হয়তো বাপের ফ্যামিলির লোকের সাথে, রক্তের লোকেদের চেহারা দেখে হয়তো সব ভুলে যান আম্মা। আমার মা খালাদের মধ্যে আম্মাই বড়, বড় মামা সবার বড়, ভাই বোন সবার মধ্যে তারপরেই এই মামা। ছোট ভাই বোনদের প্রতি আম্মার কি টান, একটু 19-20 হলেই দৌড়ে যান। কখনো কখনো এমনও হয় আম্মা মাফ করে দেন ছোট ভাই বোনকে। আমার নানা নানি জীবিত নেই। নানা বাড়িতে আম্মাকে সবচেয়ে বেশি জ্বালায় বড় মামি, আম্মার বড় ভাইয়ের বউ, আর অন্যরা তার সাথে সাথে তাল দেয়, তালি বাজায়। অনেক অনুরোধ করেও আম্মাকে ফেরাতে পারে না নানা বাড়ির দিক থেকে। আমার পরিচয়টা তো দেয়া হয়নি। আমার নাম সাবাব খান। গত কোরবানির ঈদের সময় বলেছিলাম না ভার্সিটি কোচিং করছি। আমি একটা ভার্সিটিতে চান্স পেয়েছি অলরেডি। ভালো কোনো ভার্সিটি নয়, দেশের অনেক জেলাতে ভার্সিটি হয়েছে, আমাদের জেলাও একটা ভার্সিটি আছে, ওখানে চান্স পেয়েছি। তবে সাবজেক্টটা ভালো, ইংরেজি। টিউশনি করে নিজের পড়ার খরচ জোগাড় করি। আমার ছোট 2 বোন, সারা আর স্নিগ্ধা। আমরা 3 ভাই বোন আর বাবা মা নিয়ে আমাদের পরিবার। চাচাদের কয়েকটি বিল্ডিংয়ের পেছনে একটি কাঠের ঘরে আমাদের বসবাস। দেখতে দেখতে পেরিয়ে গেছে 5 বছর। আমার অনার্স তো শেষ, এর মধ্যে ঘটে গেছে অনেক ঘটনা। আমি মেজো চাচার কাছ থেকে আমাদের ভাগের জমি আদায় করে নিয়েছি। বলেছি আমাদের জমি আমাদেরকে বুঝিয়ে না দিলে মামলা দেব। অতঃপর মামলার ভয়ে ভাগের জমি বুঝিয়ে দিয়েছেন তিনি। অনার্সের প্রথম বছর টিউশনি করে পড়েছিলাম, বুঝলাম এভাবে জীবন যুদ্ধ করার কোনো মানেই হয় না। তখনই মেজো চাচার ওপর চড়াও হয়েছি। দ্বিতীয় বর্ষে থাকাকালীন সব জমি বুঝে নিয়েছি। ইদানিং 3 চাচা নিত্য এসে ঝগড়া করেন। এদিক দিয়ে কম হয়ে যায়, ওদিক দিয়ে বেশি হয়ে গেছে। আমি বাড়ি থেকে ভার্সিটিতে আসা যাওয়া করছি। বছর 2 আগে আমি আর মা বুদ্ধি করে আমাদের ভাগের পুকুরটায় মাছ চাষ শুরু করি। রাত দিন কাজ করি আমরা। ছোট বোন 2টাও আমাদের সাথে খেটেছে ভাগ্য পরিবর্তনের তাগিদে। মায়ের সোনার চেন বিক্রি করে সেই টাকায় মাছের খাবার জোগাড় করেছিলাম। আস্তে আস্তে মাছগুলো বড় হয়। এবার আসে বিক্রির পালা। মাছের আড়তদারদের সাথে কথা হয়, সকালে মাছ বিক্রি করব। আগের রাতে জেলে খবর দিয়ে রাখি পুকুর থেকে মাছ ধরার জন্য, কিন্তু দুর্ভাগ্য, সকালে উঠে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। আসলে রাতের আঁধারে কেউ বিষ দিয়েছে আমাদের পুকুরে। এসব কে করেছে বোঝেন? আমার মেজো চাচার পরিবার। এতদিন ভোগ করেছে তো পুকুরটা। যখন আমরা তাদের হাতে নিয়ে এলাম তখন তাদের দুঃখ লেগেছে, ক্ষতি করে দিল আমাদের। অথচ রাত দিন কষ্ট করেছি আমরা। কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, সব এক নিমিষে ধূলিসাৎ করে দিয়েছে। আমি কারো ক্ষতি করলাম না, কারণ আমার বোন 2টাও বড় হয়েছে। কে আবার ওদের ক্ষতি করে দেয়? আমি এক নতুন সিদ্ধান্ত নিলাম। সবার সাথে তাল মিলিয়ে চলেই ভেতর থেকে নতুন কাজ করব। শুরু হলো আমার নতুন চিন্তা। এখন তো অনার্স পাশ করেছি। আমি গোপন প্ল্যান করলাম। আমার আত্মীয় স্বজনদের সমানে থাকতে হলে জীবনে বড় কিছু প্ল্যান করতে হবে, নয়তো সারা জীবন ওদের হাতে শোষিত হতে হবে। বড় মাপের সরকারি চাকরি করলে ওদের সমানে থাকতে পারবো, কিন্তু সরকারি চাকরি পাওয়া এত সোজা নয়। দীর্ঘমেয়াদী পড়ালেখা করা লাগে। এই ধরুন BCS পরীক্ষা দিতে গেলে প্রিলি, রিটেন, ভাইবা সব মিলিয়ে দীর্ঘ সময় লেগে যায়। এত বছর সময় তো আর আমার নেই, এত ধৈর্যও নেই, মনটাও স্থির নয়। ছোটবেলা থেকে সংসারের চিন্তা মাথায় ঢুকে গেলে তখন আর দীর্ঘমেয়াদী পড়ালেখা হয় না। আমার স্বপ্ন ছিল আমি BCS অফিসার হই, কিন্তু মাকে বোঝালাম অতটা সময় আমি পাবো না। তাছাড়া বোন 2টো বড় হচ্ছে। সারা অনার্সে, স্নিগ্ধা ইন্টারমিডিয়েট পড়ে। ওদেরও তো ভবিষ্যৎ আছে। আমি ভালো কিছু না করলে ওদেরকেও যোগ্য করে তুলতে পারবো না। আম্মাকে আমার গোপন প্ল্যানের কথা বললাম। আমাদের ভাগের পুকুরটাকে বিক্রি করে দিতে চাই, কারণ এই পুকুরে ব্যবসা করা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। যখনই মাছ চাষ করতে যাব তখনই হয় বিষ মিশিয়ে দেবে, না হয় মাছ চুরি করবে, অথবা অন্য কোনো ঝামেলাও করতে পারে। তাই মাকে বললাম, মা, পুকুরটা বিক্রি করে দিয়ে আমি ভবিষ্যৎ দাঁড় করাতে চাই। আম্মা বলল, তোর চাচারা শুনলে কখনোই বিক্রি করতে দেবে না। আমি বুঝিয়ে বললাম, পুকুরটা তো আমাদের, চাচারা বিক্রি করতে দেবে না কেন? আম্মা বলল, তারপর ওরা বাধা দেবে। আমি চিন্তা করলাম চাচাদেরকে না জানিয়ে পুকুরটা বিক্রি করব। যদি চাচারা কিছু টের পেয়ে যায় সেক্ষেত্রে বলবো পুকুরটা লিজ দিচ্ছি, মিথ্যেই বলবো।
এদিকে আমি পড়াশোনা শুরু করলাম, সম্পূর্ণ ভিন্ন এক পড়াশোনা। IELTS কোচিং অনলাইনে। পুকুর ক্রয়ের কাস্টমারও খুঁজছিলাম। IELTS কেন বেছে নিয়েছি জানেন? সময় কম লাগে পাশ করতে, স্বল্পমেয়াদী প্রসেস। সরকারি চাকরি পাওয়া তো দীর্ঘমেয়াদী প্রসেস। আবার সরকারি চাকরিতে ইদানিং ঘুষেরও প্রয়োজন হয়। ঘুষ দিয়ে চাকরি নিয়ে সেই টাকা ওঠানোর জন্য চাকরিতে ঢুকে ঘুষও খেতে হয়। পুরো জীবনটাই বরবাদ। মেধায় কয়জনের চাকরি হয় বলুন? বছরের পর বছর পড়াশোনা করে যদি চাকরি না পাই, সে চিন্তাও মাথায় ছিল। তাই IELTS পড়া শুরু করেছে। বন্ধুরা বলেছিল, তুই ইংরেজিতে অনার্স করেছিস, তোর বিদেশ যেতে IELTS লাগবে না। আমি চিন্তা করলাম, আইএলটিএস করেই বিদেশ যাব। তাহলে বিদেশ গিয়ে আমি মাস্টার্স করব। বিদেশে মাস্টার্সের সার্টিফিকেট থাকলে পরবর্তীতে ভালো একটা চাকরি পাবো। IELTS না করে গেলে ভালো চাকরি পাওয়া যাবে না। এসব চিন্তা করেই সব শুরু করলাম। কয়েক মাসের মধ্যেই পুকুরে ক্রয় করার লোকও পেয়ে যায়। এদিকে আমার IELTS পরীক্ষার রেজাল্ট হয়। মেধা তো আর খারাপ না, ভালো পয়েন্ট পেয়েছি। বিশাল পুকুর আমাদের। মোটা অঙ্কে পুকুরটাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। এর মধ্যে চাচারা কিভাবে যেন কিছুটা টের পেয়ে যায়। আমিও জানিয়ে দিই পুকুরটাকে লিজ দিচ্ছি। চাচারা লিজের কথা শুনেও বিরোধিতা করে। আমাদের বাপ দাদার জমির মধ্যে পুকুরটাকে লিজ দিবি কেন? জমির মধ্যে অন্য মানুষ আসা যাওয়া করবে, বাড়ির মধ্যে অন্য মানুষ আসা ভালো না। আমি জানিয়ে দিলাম, এছাড়া উপায় নেই। চাচারাও আগের মতোই বিরোধিতা করে। ওনাদেরকে না জানিয়েই পুকুরটাকে বিক্রি করে ফেলি। এরপরে শুরু হয় বিদেশ যাওয়ার প্রসেস। বেশি দিন লাগেনি, অন্যের টাকারও প্রয়োজন হয়নি। পুকুর বিক্রির টাকাতেই হয়ে গেছে। আত্মীয় স্বজন কারো কাছে বলিনি আমি আমেরিকায় আসব। ভিসা হয়েছে, প্লেনের টিকিট হয়েছে, তখনও বলিনি, কারণ যে কোনো ক্ষতি করতে পারত আত্মীয় স্বজন। ওদেরকে এখন আর বিশ্বাস করি না। দুর্বলকে সবাই আরও চেপে চেপে মারতে চায়। ফ্লাইটে ওঠার আগের দিন ঢাকায় বসে সবাইকে ফোন দিয়ে জানিয়েছিলাম যথাসময় আমি চলে আসি আমেরিকায়। 2 সপ্তাহ হলো এসেছি, নিউ ইয়র্কে আছি। এখনও ভার্সিটির ক্লাস শুরু হয়নি। আমার এক বন্ধুর বড় ভাইয়ের বাসায় আশ্রয় নিয়েছি কয়েকদিনের জন্য। দেশ থেকেই বন্ধুর সাথে কথা বলে সব ঠিক করে এসেছিলাম। ওদের সাথে আমার আরেকটা সম্পর্ক আছে। বন্ধু কিন্তু ছেলে নয়, মেয়ে বন্ধু। ওর নাম রিম্পা। রিম্পাই ওর ভাইকে বুঝিয়েছে আমাকে আশ্রয় দেওয়ার জন্য। এখানে প্রবাসী জীবনটা খুব সহজ নয়। সেটেলড হতে হলে প্রথমে খুব কষ্ট করতে হয়। এখনও চাকরি খুঁজতে হচ্ছে আমায়। চাকরি না পেলে কি করব না করব, রিম্পার বড় ভাইও কাজ খুঁজছেন আমার জন্য। আজ হঠাৎ করে ফেসবুকে টেক্সট আসে, রাফার টেক্সট। জানেন তো, রাফা আমার বড় মামার মেয়ে আমায় টেক্সট পাঠিয়েছে, কেমন আছো সাবাব ভাইয়া? আমি রিপ্লাই দিলাম, ভালো, তুই কেমন আছিস? মনটা ভালো না সাবাব ভাইয়া। কি হয়েছে তোর মনের? আমার কথা বাদ দাও, তুমি এত তাড়াতাড়ি আমেরিকা গেলে কেমনে? IELTS করে এসেছি। আমারও না আমেরিকা যাবার খুব স্বপ্ন। তাহলে তুইও IELTS করে চলে আয়। পড়ালেখা আমার মাথায় ঢোকে না। তাহলে অনার্স করেছিস কিভাবে? এই তো কোনোভাবে পাশ করেছি। ভালো কোনো রেজাল্ট তো আর করিনি। আচ্ছা সাবাব ভাইয়া, অন্য কোনো উপায়ে আমেরিকা যেতে পারবো না? আমেরিকা প্রবাসী ছেলেকে বিয়ে করে চলে আসবে, এমন ছেলে কই পাবো? খুঁজলে পেয়ে যাবি। আশেপাশে কত আমেরিকা প্রবাসী ছেলে আছে। সত্যি কইতাছ তো? পরে কিন্তু অস্বীকার করতে পারবা না। এখানে অস্বীকার করার কি আছে? আচ্ছা, তোর সাথে পরে একদিন চ্যাটিং করব। আমার একটু বের হতে হবে। সময় অসময় নক দিস না তো, অনেক ব্যস্ত আমি। এরপরে আর কথা হয়নি রাফার সাথে। ইদানিং নাকি মামা চাচার সবাই আম্মার খুব যত্ন করে। আসলে কি জানেন, তাদের ছেলে মেয়েদেরকে যদি আমেরিকায় পাঠাতে পারে। আমি নিজেই তো আসলাম মাত্র কিছুদিন। নিজের সেট হতে তো কয়েক বছর লাগবে। রিম্পার বড় ভাই আমাকে একটা কাজ খুঁজে দিয়েছে। আসলে বলা হয়নি আপনাদেরকে, রিম্পার সাথে আমার ভাব 6 মাস ধরে। আমি কথা দিয়েছি ওকে বিয়ে করব। এজন্যই ওর ভাইও আমাকে হেল্প করেছে। বিনা প্রয়োজনে কেউ কাউকে সাহায্য করে না। রিম্পার সাথে প্রতিদিনই কথা হয়, ভার্সিটি আর কাজের ফাঁকে। আমি এখন অন্য জায়গায় শিফট হয়েছে। রিম্পার ভাইয়ের বাসায় আর থাকি না। ওনার নাম রিমন। সেই রিমন ভাইয়াই আমাকে অন্য জায়গায় উঠিয়ে দিয়েছে। আজ সকালে আম্মা ফোন করলেন। আমি রিসিভ করতে আম্মা বললেন, তোর সাথে দরকারি কথা আছে সাবাব। কি কথা আম্মা? তুই নাকি রাফারে পছন্দ করস? এসব তুমি কি কইতেছ আম্মা? রাফা কইল, আরে ইনডাইরেক্টলি বিয়ের প্রস্তাব দিছস। তুমি পাগল হয়ে গেল আম্মা? শোন, চালাকি করিস না। তোর বড় মামা আজকে আসছে বিয়ার প্রস্তাব নিয়া। রাফাই আমার মেসেজ দেখাইছে। তুই কইছস আশেপাশে অনেক আমেরিকা প্রবাসী ছেলে আছে, খুঁজলেই নাকি পাওয়া যাইব। এই কথার অর্থ কি? আর একটা কথা বলবা না আম্মা? আমি কি আমার কথা বলছি নাকি? দেখ, তুই বাটপাড়ি করলে আমার ভাইয়ের সাথে সম্পর্ক থাকবো না। তুমি কোনোদিন ঠিক হইবা না মা। বাপের বাড়ির মানুষের পেছনে দৌড়াইবা। আর একটা কথা কবি না সাবাব, তোর কথায় রাফা ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ দিছে। ইয়ার কি শুরু করছে ওরা? ওই বাটপাড়ির গোষ্ঠী তোমার মিথ্যা কথা কইতেছে সব। আমি আর কথা বাড়ালাম না আম্মার সাথে। এমনিতে ব্যস্ত জীবন, আম্মাও কত দূরে থাকে, তাই অপছন্দের ব্যাপার আর টানলাম না। আমেরিকার সাথে বাংলাদেশের সময় ব্যবধান অনেক। আমার এখানে যখন সকাল, বাংলাদেশে তখন রাত। 7 দিন পর আম্মা আবার প্রসঙ্গ উঠালেন। কিরে, কিছু জানালি না যে? কোন ব্যাপারে আম্মা? তোর বিয়ার ব্যাপারে। সেদিন তো বলেই দিছি রাফারে বিয়া করবো না। আরে আহাম্মক, তোর পিছনে শত্রু লাগছে। শত্রু কে?
আমেরিকায় তো আমার তেমন কোনো শত্রু নাই। আরে দেশের শত্রু লাগছে, দেশে তো সবসময় আমগো শত্রু আছে। এখন নতুন কাহিনী শুরু হয়েছে। কি কাহিনী আম্মা? তোর মেজো চাচাও তোর কাছে মাইয়া বিয়া দিতে চায়। কি কও তুমি আম্মা? মেজো চাচি আর বড় মামি তো আপন দুই বোন, দুই বোনই মেয়ে নিয়া লাগছে আমার পিছনে। আরে তোর স্বাস্থ্য বোনটা তো 1 নম্বরের বদমাইশ। আমার ভাইজিটা খুব ভালো, তোর জন্য একটা ব্রেকআপও দিছে, আমার জন্য না। গত সপ্তাহে তুমি যখন বলছিলা রাফা আমার জন্য ব্রেকআপ করছে, তারপর আমি খোঁজ লাগাইছি। আমাকে সারা নিজেই সব খোঁজ নিয়ে আমার জানাইছে। সারা তোমারে কিছু কয় নাই এই ব্যাপারে? আরে দূর, আমার বড় মাইয়াটা নানা বাড়ির মানুষ দেখতেই পারে না, রাফারেও না। তুই তোর বোনের বুদ্ধি লইস না। ওরে এত কইলাম সাবাবরে কিছু জানাবি না। অয় তোরে জানাইছেই। জানাইব না কেন? রাফা ভুং ভাং বুঝাইছিল তোমারে, এক ছেলের সাথে সম্পর্ক করছে। ওই ছেলে রাফারে ছেঁকা দিছে আমি আমেরিকায় আসার মাসখানেক আগে। তোমার ভাই যে কেমনে কইতে পারলো যে আমার জন্য ব্রেকআপ দিছে? আরে সারার একটা কথা, ওর কথা বিশ্বাস করিস না। বুঝছি মা, তুমি তোমার ভাইয়ের মেয়েরে বউ কইরা আনার জন্য নিজের মেয়েরও বিশ্বাস করতেছ না। শোনো মা, কোনো কিছুই করে লাভ নেই। আমি তোমার ভাইজেরে বিয়া করবো না, তাইলে তো তোর চাচাই তোর কাছে মাইয়া দিব। সমস্যাটা বোঝোস না কেন? বাংলাদেশ কি আর মাইয়া নাই? মামা চাচার মাইয়া ছাড়া তোমার মাথায় কিছু ঢোকে না? শোন, তোর চাচাই ভালো না, চাচা তো বইনেও ভালো না, তোকে গোষ্ঠীর কেউ ভালো না, পুরা গোষ্ঠীটাই খারাপ। এই গোষ্ঠীর মাইয়ার লগে আমার ভাইজির তুলনা? তোমার ভাইজি তো খুব ভালো। তুমি কি ভুইলা গেছো সবসময় ওরা আমারে কইতো পাগলের পুত? তোমার ভাইজিও কিন্তু পাগলের বইন। সারা জীবন আমারে পাগলের পুত কইছে, কত অপমান করছে। আমি এখন পাগলের বইন রাফারে বিয়া করবো না? তুই জানোস দেশের খবর? তোর মামায় প্রত্যেকদিন আইসে আমারে দেখা যায়, আমার সব ভালো মন্দ আগায় আসে। এখন তো আসবই, প্রতিদিন কেন, দিনে 4-5 বারও আসবো। মাইয়া বিয়া দেও না ধান্দা না? তোমার তো খোঁজ খবর নিবই। আর তুমি ভাইয়ের 2 দিনের ভালো ব্যাপারে সব ভুইলা গেলা। আমার ভাইয়ের মতো ভাই হয় না। আচ্ছা শোনো, সারা আমারে কইল মেজো চাচা নাকি মাইয়া বিয়া দেওয়ার জন্য খুব খোঁজ খবর নেয় তোমাকে। তোর চাচা হয়েছে স্বার্থপর, ওই খোঁজ নেয় স্বার্থের জন্য। মামা চাচা দুইটাই স্বার্থপর, সবাই এখন স্বার্থের জন্য খোঁজ নেয় মাইয়া বিয়া দেওয়ার জন্য। আমি কারো মাইয়াই বিয়া করবো না, আমি আমার পছন্দ মতো বিয়া করবো। এই শোন হারামজাদা, আমার ভাইজিটার মনটা খারাপ, মনটা একদম নষ্ট হয়ে যেতেছে, মনের কষ্টে আছে। তুই বিয়া করলে আমার ভাইটা খুশি হইতো। আমেরিকা কি আইসি তোমার ভাইরে খুশি করতে? আর একটা কথা বলবা না, আমি কারো মাইয়াই বিয়া করবো না, আমার পছন্দ মতো বিয়া করবো, এইটাই শেষ কথা। এদিকে মেজু চাচাও আমাকে বেশ কয়েকবার কল দিয়েছিলেন তার মেয়ের কথা বলতে। আমি ভদ্রতার খাতিরে একবার কল রিসিভ করে আর রিসিভই করিনি। দুনিয়াতে যে কত রঙের মানুষ আছে, সবাই কোনো না কোনোভাবে স্বার্থপর। আপনি যদি ভিকটিম না হন তাহলে আপনি বুঝবেন না, আমিও বুঝতাম না ভাগ্য পরিবর্তন করতে না এলে। আমার মনে হলো চাচা মামা কারোরই অতীতের কথা মনে নেই, সেই সব দুর্ব্যবহারের কথাও মনে নেই। কত যে ভালো মানুষ তারা। আমেরিকায় আসার 2 মাস না পেরোতেই আম্মা বড় রকমের ঝামেলা শুরু করেন। অনেক কান্নাকাটি করে যাচ্ছেন। বড় মামার মেয়ে রাফাকে বিয়ে করতেই হবে, নয়তো মামার সাথে নাকি সম্পর্ক থাকবে না। আমি আম্মাকে বোঝালাম আমার যে মেজো চাচিটা সারা জীবন জ্বালিয়েছে, সে হচ্ছে বড় মামির আপন বোন। যদি আমি রাফাকে বিয়ে করি তাহলে বড় মামি আর তার বোন মিলে আম্মাকে বের করে দিবে আমার জীবন থেকে। আম্মা বুঝতে চাইলেন না, জোর করলেন আমার সাথে। আমি শেষ পর্যন্ত আমার গার্লফ্রেন্ডের কথা বললাম, তারপরও আম্মার মন গলাতে পারলাম না। আম্মা অনেক কান্নাকাটি করলেন, শেষ পর্যন্ত সুইসাইডের ভয় দেখালেন, রাফাও নাকি সুইসাইড করবে। এগুলো সবই বড় মামার শেখানো বুদ্ধি। ভাইয়ের 2 দিনের ভালো ব্যবহারে আম্মা অতীতের সব ভুলে গেছেন, আগের অপমানের কোনো কিছুই মনে নেই তার। রাফা নাকি খুব খুশি হবে আমি বিয়ে করলে, কান্নাকাটি করে আমার জন্য। রাফার মন খারাপ, ওর ভবিষ্যতের কি হবে? এসবই আম্মার অজুহাত। তার ভাইজির যদি কিছু হয়ে যায়, শেষ পর্যন্ত আম্মাকে ওয়াদা দিলাম রাফাকে বিয়ে করব। বিয়ের ওয়াদা দিলে আমার প্ল্যান কিন্তু আমার মনেই আছে। পরদিন রাতে দেশে আসিফ ভাই খবর পাঠালো আমি ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছি। আমার মাথাটাতে মেনলি আঘাতপ্রাপ্ত হয়েছে, মগজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এ জীবনে আর আমি মানসিকভাবে সুস্থ হব না, আমার আব্বার মতোই মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকব। আম্মা তো পাগল হয়ে গেলেন, দেশে কান্নাকাটি পড়ে গেল। আসিফ ভাই আম্মাকে জানিয়েছে আমি শারীরিকভাবে একটু সুস্থ হলে আমাকে কোনোভাবে প্লেনে করে বাংলাদেশ পাঠিয়ে দেবে। আমি কখনোই মানসিক ভারসাম্য ফিরে পাবো না। এ খবর দেশে পৌঁছানোর 7 দিনের মধ্যে পাল্টে গেল সব সমীকরণ। মামা চাচা সবাই আম্মাকে বিভিন্ন কটূক্তি করতে লাগলো। ওরা এখন আর আমার কাছে মেয়ে বিয়ে দেবে না। আগে যেরকম আম্মার সাথে খারাপ ব্যবহার করত, তার থেকে আরও বেশি খারাপ ব্যবহার করতে শুরু করে। যেখানে দেশে খবর গেছে আমি অসুস্থ, আম্মার ছেলে অসুস্থ, কোথায় সবাই একটু ভালো ব্যবহার করবে সেটা কেউ করেনি। উল্টো আমাকে বলেছে, ফুতেরে আমেরিকা পাঠাইয়া কয়দিন একদম দাঁত জ্বালায় গেছিল, আল্লাহ বিচার করছে। আরও কত কি এমনও বলেছে, পাগল ছাগলের সাথে যে মাইয়া বিয়ে দিতে হয় না, এইটাই অনেক, আল্লাহ বাঁচাইছে। এমনকি যেদিন আমার অ্যাক্সিডেন্টের খবর দেশে গেছে সেদিন আম্মার শোকে আমাদের চুলোয় আগুন জ্বলেনি, কেউ আমাদের ঘরে একটু খাবারও দেয়নি, অথচ নানা বাড়ি দাদা বাড়ি দুটোই আমাদের পাশে।
ঘটনার ঠিক 10 দিন পরে আমি ফোন দিলাম আম্মাকে। হ্যালো আম্মা, কিরে বাপ, তুই কথা কইতে পারোস? হ আম্মা, আমি কথা কইতে পারি। আমি তো মনে করছিলাম অ্যাক্সিডেন্টে তুই একদম পাগল হয়ে গেছস। আমি শান্ত কণ্ঠে বললাম, আসলে আম্মা আমি কোনো অ্যাক্সিডেন্টই করি নাই। কি কস তুই এসব? আমি নাটক সাজাইছিলাম। আমার মামা চাচাকে তোমার সাথে আবার পরিচয় করাইয়া দিতে চাইছিলাম। চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাইছিলাম ওরা কত খারাপ, কতটা স্বার্থপর। আম্মা কাঁদতে কাঁদতে বললেন, ঠিকই কইছস বাপ, ওরা অনেক স্বার্থপর। তাইলে তুমি কেমনে এই স্বার্থপরের মাই আমার জন্য আনতে চাইছো? আম্মা চুপ হয়ে গেলেন। আমি বললাম, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, ওরা নিজেরাই সরে গেছে। মামা নাকি বলছে আমার কাছে আর মেয়ে বিয়ে দেবে না, এবার আর ওরা বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই পারবে না। আমি আর আনমু না গো কারো মাইয়া, তোর যারে পছন্দ হয় তারই বিয়া করিস। তয় আমার একখান। আম্মার কথা কমপ্লিট করতে পারেনি। আমাদের এক প্রতিবেশী নাকি চলে এসেছে ঘরে। তবে আমি আম্মাকে ঠিকই বলে রেখেছিলাম, তোমার বড় ভাইয়ের কাছে যাও, গিয়ে তোমার সম্পত্তি আদায় করে নিয়ে আসো। আমি এটাই চাইছি, বেঈমানদের আমাদের কোনো কিছুই খেতে দেব না। সেদিন আমি ফোন রেখে দিই। আম্মা তার ভাইয়ের কাছে সম্পত্তির জন্য যায়। তখন আমার বড় মামা আম্মাকে জানায়, তোর ছেলে সাবাব তো পুকুর বিক্রি করিয়া আমেরিকা গেছে, তরে সম্পত্তি দিলে ওইগুলাও সাবাব বিক্রি করে খাইব। তোর পোলা তো কুলাঙ্গার, অ্যাক্সিডেন্টেরও মিথ্যা নাটক সাজায়। এমন নাটক কইরা তোর কাছ থেকে টাকা নিতে পারবো। তোর জমিনটা আমার কাছে আছে, আমার কাছে থাক, জমিনটা ভালো আছে, তোর জিনিস তোরই থাকবো। কিন্তু দলিল করে দিলে তোর নাটকবাজ পোলা কোনো এক সময় কি করে বসে কে জানে। আম্মা ভীষণভাবে থ্রেট দিয়ে বড় মামাকে বললেন, ভাই আপনি সম্পত্তি বুঝাই দিবেন কিনা কন, যদি না দেন তাহলে আমি মামলা দিব। আম্মা তার সম্পত্তি আদায়ে বদ্ধপরিকর। বড় মামা এখন আর আম্মার কাছে এসে কোনো বুদ্ধি দেওয়ার সাহস পায় না, আমার চাচারাও না। আম্মা সবাইকে সমান প্রতিবাদ করে। আমি কিন্তু এটাই চেয়েছিলাম, আম্মা বুঝুক বাস্তবতা। আগেও বুঝেছে, এখন আরেকটু ভালো করে বুঝুক, একটু শক্ত হোক। আম্মাকে শক্ত করার জন্যই আমি রাফাকে বিয়ে করার কথা দিয়েছিলাম, আর অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়ে ওদের আসল চেহারাটা আবার বের করে এনেছিলাম। আম্মা এখন সবই বুঝে। বড় মামা শীঘ্রই আম্মার জমি বুঝিয়ে দিচ্ছে। আজ সকালে আম্মা আবার ফোন দিল, খুব নরম সুরে আমাকে বলল, সাবাব তুই কি এখনই বিয়ে করতে চাস? না মা, এখনই বিয়ে করবো না, আগে এস্টাবলিশড হই তারপরে বিয়ে করবো। আমার অন্য একটা কথা ছিল, অনেক গোপন একটা কথা, একটা স্বপ্ন। এই কারণে আমি রাফারে তোর বউ করে আনতে চাইছিলাম। আমি ধমক দিয়ে বললাম, আবার রাফারে বউ বানাতে চাইতেছ? না বাপ, রাফারে আমি বউ বানাবো না, কিন্তু তোর বিয়ার আগে আমার গোপন কথাটা শূন্য একটা পদক্ষেপ নিস। আমি মনে করছিলাম রাফা আমার ভাইজি, আমার ঘরে আনলে তোর বিয়ার পরও আমার কথা শুনবো, আমার মনের গোপন স্বপ্ন পূরণ করতে পারবো। আপন ভাইজি বেশি গন্ডগোল করবো না আমার সাথে। এখন তো দেখি তারা বেঈমান। তুই বিয়া করার আগে আমার স্বপ্নের কথাটা শুনিস, আর আমার স্বপ্নটাও পূরণ করে দিস যদি পারস। কারণ তোর বউ আসলে আমার আর তোর মাঝখানে বউ থাকবো। যদি বউ আমার স্বপ্নটা পূরণ করতে না দেয়, অনেক কঠিন স্বপ্ন তো, আমি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবো। আমার জীবনে যদিও এই একটাই স্বপ্ন, তুই আমার স্বপ্নের কথাটা শুনে একটু কাজ করিস, তারপরে যারে খুশি তারে বিয়া করিস। তোমার কি এমন স্বপ্ন আম্মা? আম্মা করুণ কণ্ঠে বললেন, এইটা আমার অনেক দিনের একটা স্বপ্নের কথা বাপ। কি কথা আম্মা? আম্মা ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। আমি অবাক হলাম, ধমকে সুরে বললাম, তুমি কি বলবা কিছু? আম্মা কেঁদে কেঁদে বললেন, শোন বাপ, তোর বাপের মাথা নষ্ট হওয়ার পর আমি অনেক মানুষের অনুরোধ করছি, তোর চাচাগুলা তোর মামাগুলারও অনুরোধ করছি, তোর খালু ফুফা কেউরে বাদ রাখি নাই। একটাই অনুরোধ করছিলাম, কইছিলাম আমার সোনা গয়না যা আছে সব বেচ্চা টাকা দিমু, খালি তোর বাপ রে একটু বিদেশে নিয়ে চিকিৎসা করাইতে। ইন্ডিয়া নিয়েও যদি চিকিৎসা করাইতো তাইলে আমার মনে হয় কিছুটা ভালো হইতো। কিন্তু সাবাব কেউ আমার অনুরোধটা শোনে নাই। সময় করে কেউ তোর বাপের চিকিৎসা করতে নিয়ে যায় নাই, সবাই নিজেরা নিয়ে ব্যস্ত। কে নিয়ে যাইব তোর অসুস্থ বাপের চিকিৎসা করতে? তোর বাপের ভাই বোন কেউই আগে আসে নাই আমার অনুরোধে। আমি কেউরে দিয়া একটু মনের মতো চিকিৎসা করাইতে পারি নাই। আমি মহিলা মানুষ, 3টা বাচ্চা নিয়ে নিজেও দৌড়াদৌড়ি করতে পারি নাই। আমার মনের একটাই স্বপ্ন, তোর বাপের বিদেশ নিয়ে যদি একটু চিকিৎসা দিতে পারতাম। স্বপ্নটা কেউ পূরণ করতে আগে আসে নাই। আমি স্বামী নিয়ে বিপদে পড়ছি, সবাই আমার অনেক কথা কয়, কিন্তু আমার কামটা কেউ করে দেয় না। তুই আমার একমাত্র পোলা, তোর বাপ অসুস্থ। আমি তোরে কোনোদিন ওই দূরের দেশে পাঠাইতাম না, আমি তোরে একটা আশায় পাঠাইছি। আমার আশা তুই তোর বাপরে আমেরিকায় নিয়ে চিকিৎসা করাবি। কত উন্নত দেশ আমেরিকা, কত উন্নত চিকিৎসা আছে ব্যবস্থা। আমার মন ডায় কয় আমেরিকা নিয়ে চিকিৎসা করাইলে তোর বাপে সুস্থ হইব। শুধু এই কারণেই আমি তোর বউ করে আমার ভাইজির আনতে চাইছিলাম, বাইরের মাইয়া আনতে চাইনি। আমি ভাবছিলাম আমার ভাইজির অনেক ভালো হইব, তোর বউ হইলেও আমার স্বপ্নে বাধা দিব না। কিন্তু না, আমার ধারণা ভুল, ওরা অনেক স্বার্থপর, অগসাপটার বাদ। তোর কাছে এখন আমার একটাই অনুরোধ, তুই বিয়া করার আগে তোর বাপের একটু আমেরিকা নিয়ে চিকিৎসা করাইস, তোর বাপের সুস্থ হওয়ার স্বপ্নটা পূরণ করিস বাবা। আমার স্বামী থাকতো আমি অসহায়, যে স্বামীরে নেওয়া বিপদে পড়ে সে বোঝে জীবনটা কত কষ্টের। আপন বলতে তার কেউ থাকে না,
আমার তুই আপন, তুই আমার কথাটা শুনিস বাপ। আমি কোনো জবাব দিতে পারলাম না। আম্মার কথার মাঝে হাহাকার ছিল জীবনের প্রতি আমার প্রতি অনুরোধ, তার দায়বদ্ধতা। আমি কি জবাব দেব? খানিক ভেবে আমি আম্মাকে বললাম, আমি তো মাত্র আসছি আমেরিকায়, এখনই আব্বারে আনতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করবো। আমি ফোন রেখে দিলাম। আব্বাকে নিয়ে আম্মার মনের কথা শুনে ভীষণ অবাক লাগলো। এতটা হাহাকার যে আম্মার মনে, আমি নিজেও জানতাম না। আমি 2 দিনের মধ্যে আসিফ ভাইয়ের সাথে দেখা করলাম। দেশ থেকে সুস্থ মানুষকে আমেরিকায় আনাই অনেক কষ্টকর। সেখানে আব্বার মতো একজন মানসিক বিকারগ্রস্ত মানুষকে আনাটা একদম দুঃসাধ্য, কষ্টসাধ্য। অনেকের সাথে যোগাযোগ করে কোনো উপায় খুঁজে পেলাম না। নিজেরও কষ্ট লাগলো আম্মার কথা শুনতে পারবো না বলে। অবশেষে একজন আইনজীবী আমাকে বিনোদন মিডিয়ার লোকেদের সাথে যোগাযোগ করার পরামর্শ দিল। মিডিয়ার লোকেরা খুব সহজে ইউরোপ আমেরিকা আসতে পারে। আমি অনেক কষ্টে মিডিয়ার কয়েকজন লোকের সাথে পরিচিত হলাম। তারপর এক পরিচালকের সাথে যোগাযোগ করলাম। আব্বাকে অভিনেতা প্রমাণ করার জন্য তিনি আমাকে কিছু পরামর্শ দিলেন। আমি এফডিসিতে যোগাযোগ করে পরামর্শ অনুযায়ী আব্বার জন্য কিছু কাগজ তৈরি করলাম। আব্বাকে মানসিক বিকারগ্রস্ত অভিনেতা সাজালাম। তারপরে বিনোদন মিডিয়ার টিমের সাথে নিয়ে এলাম আমেরিকায়। সেদিন আম্মার সাথে কথা বলার 6 মাসের মধ্যেই আব্বাকে আমেরিকায় নিয়ে আসি। এখানেও টেনশন ছিল। আব্বাকে চিকিৎসার জন্য হসপিটালে রাখতে হবে। দেশে তো আশেপাশে সব একই রকমের লোকজন ছিল, আর এখানে তো সব সাদা কালো লোকজন। কেউ কেউ খুব ফর্সা, আবার কেউ কেউ খুব কালো। আব্বা এদের মাঝে হাসপাতালে থাকতে গিয়ে আরও ভয় পেয়ে যায় কিনা, এসব চিন্তা ছিল আমার মনে। আমি অনেক ভয় নিয়ে আব্বাকে হাসপাতালে দিলাম ডাক্তারদের তত্ত্বাবধানে। ভিজিটিংয়ের দিন গিয়ে দেখে আসতাম। বুকে পাথরের মতো ভয় ছিল, না জানি আব্বার আরও বেশি ক্ষতি হয়ে যায়। এখানকার পরিবেশে লোকজন আবার সম্পূর্ণ অচেনা। একটা অসুস্থ মানুষ অচেনা পরিবেশে আরও অসুস্থ হয়ে যায়। এদের ভাষাও আলাদা। তবে একটা জিনিস সাপোর্ট ছিল, আমার আব্বা তো লেখাপড়া ছিলেন। ইংরেজিতে কথা বললে আব্বা খুব খুশি হয়ে যেতেন। তাকে শিক্ষিত মনে করে কিছু উত্তর দিতে পারতেন, সেটা যেরকমই হোক। আগে থেকেই তো এলোমেলো অসংলগ্ন কথা বলতেন। এখানেও উত্তরে অসংলগ্ন কথাই বলতেন, তবে ইংরেজিতেই সব বলতেন। মাসখানেক যেতেই আব্বার মাঝে একটু পরিবর্তন আসে। পরিবর্তনটা পজিটিভ ছিল না, ছিল নেগেটিভ পরিবর্তন। আব্বা বেশি পাগলামো করতে শুরু করে। থাকতেই চাচ্ছিল না হাসপাতালে। সেখানকার পরিবেশ, মানুষজন কিছুই পছন্দ হয়নি আব্বার। আমি অনেক বুঝিয়ে শুনিয়ে রেখে আসতাম। অসুস্থ মানুষ কি আর এত বোঝে? নতুন এবং অচেনা পরিবেশের কারণে মূলত সমস্যা হয়েছে। এভাবে 1 মাস কেটে যায়। আব্বাও সেট হয়ে যায় হসপিটালে। শুধু সেট হয়ে যায়নি, অন্যান্য অসুস্থ লোকেদের সাথে খেলাধুলাও করতেন, আড্ডাও দিতেন, কিছু কথাবার্তাও ঠিক জবাব দিতে পারতেন। এভাবে কেটে যায় 3 মাস। এবার আব্বা জামা কাপড় সব নিজে পরতে পারতেন। হসপিটাল থেকে এসবে জানিয়েছিল আমায়। আমি নিজেও খেয়াল করেছি, আবার চেহারায় এবং সবকিছুতে বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা ছাপ এসেছে। একটা পরিবর্তন চলে এসেছে। সেই 3 মাস পরে এক সাক্ষাতে আব্বা আমার কাছে বললেন, আমি কিন্তু সুস্থ হইতেছি বাবু, তোর মায়ের কাছে এটা কইস না। ওর কাছে বলবে আমি পাগলই আছি, আমরা একসাথে সারপ্রাইজ দিব তোর মায়েরে। আমি বুঝতে পারলাম আব্বা আসলেই সুস্থ আছেন, কারণ আম্মার সাথে দুষ্টুমি করার ব্যাপারটা আব্বার মাথায় আছে। এভাবে কেটে যায় পুরো 6টা মাস। আব্বা পুরো সুস্থ এখন। ডাক্তার বলেছিলেন উনি অ্যাক্সিডেন্ট করার পরপরই যদি সুচিকিৎসা দেওয়া হতো তাহলে এত সময় লাগতো না। সুস্থ হওয়ার পরে আমি আব্বাকে বাসায় নিয়ে এলাম। আব্বা বাসায় থাকতে চাচ্ছিলেন না, টুকিটাকি কাজ শুরু করেছিলেন। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, আব্বা আমার সাথে ভিডিও কলে কথা বলতেন না। আব্বার গেট আপ পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। আম্মা দেখলেই বুঝতে পারত যে আব্বা সুস্থ। আব্বা ফোনে কথা বলতেন আম্মার সাথে, কিন্তু পুরোপুরি পাগল সেজায়। আব্বা আমাকেও বলতে দেয়নি আম্মাকে, সারপ্রাইজ দিতে চেয়েছে তাই। আমিও আব্বা আমার দুষ্টুমির মাঝখানে বাধা হতে চাইনি। আরও 2 মাস পরের কথা। আম্মা জানে আব্বা সুস্থ হয়নি, তারপরেও আমি আমেরিকায় এনে চিকিৎসা করেছি। এতে আম্মা অনেক সন্তুষ্ট। কোনো আফসোস নেই আম্মার। দেশে আমার বিয়ে ঠিক করেছি আমার সেই গার্লফ্রেন্ডের সাথে। আজ আমরা বাপ ছেলে বাড়ি এসেছি। বাড়ির সামনে এসে আমাদের গাড়ি থামলো। আম্মা কিন্তু জানে না যে আব্বা সুস্থ। বাড়ির কেউই জানে না। আগেই জানে আমি বাড়ি আসব। ঢাকা থেকে ভাড়াকৃত গাড়ি নিয়ে এসেছি। গাড়ির শব্দ পেয়ে আম্মা সহ আমার বোনেরা দৌড়ে এসেছে। আমি প্রথমে নামলাম গাড়ি থেকে। এরপরে স্যুটবুট পরিহিত কমপ্লিট মডার্ন ভদ্রলোকের ন্যায় আব্বা নামলেন। আম্মার চোখের দৃষ্টি বরফের ন্যায় স্থির হয়ে গেছে। আম্মা ভাবছে, আমি কাকে দেখছি? আব্বার সেই পাগলাটের চেহারা আর নেই। পরনের কাপড়গুলো এলোমেলো নয়, হাঁটা চলায়ও কোনো অসংলগ্নতা নেই। কমপ্লিট একজন ভদ্রলোক তার স্বামী। আম্মার চোখের পলক সরছে না, কদমও চলছে না তার। স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। আব্বাই এগিয়ে গিয়ে আম্মাকে জড়িয়ে ধরলেন। আমাদের সবার মাঝেই আম্মা কান্না শুরু করে দিয়েছেন। আমি জোর গলায় বললাম, ঘরে গিয়ে তোমরা কান্নাকাটি করো তো, বাইরের পাবলিকালি কিছুই করো না। কয়েকদিন পরের ঘটনা। আজ আমি বিয়ে করেছি, বউ নিয়ে আসছি বাসর ঘরে।
নিজের নতুন জীবনের কথা আর কি বলবো। আব্বা আম্মার নতুন জীবন দেখেই তো কুল পায় না। একদম নববিবাহিত দম্পতির ন্যায় আচরণ করছে তারা। আব্বা বারবার রান্নাঘরে গিয়ে খোঁজ নেয় আম্মা হাঁপিয়ে উঠছে কিনা। আজ সন্ধ্যায় দেখলাম আম্মাকে স্যালাইন বানিয়ে খাওয়াচ্ছে। ঈদের সুখে আছে তারা দুজনই। আমারও সুখ লেগেছে তাদের সুখে। বাসর ঘরে বসে আমার বউকে বললাম, তোমার জন্য আমি রাফারে 1 গোল দিয়া সরাইয়া দিছি। বউ জবাব দিল, তুমি নিজে তো ঠকছো। 1 গোল দেওয়ার লোক আমি চাই না। মানে আমি চাই আমার জামাই হ্যাট্রিক করুক, এরকম বদমাশগুলার সবগুলারই সরাইয়া দেউক। আমি কিন্তু হ্যাট্রিক করেছি। মামার গোষ্ঠী দাদার গোষ্ঠী দুইটারই শিক্ষা দিছি, আবার আমার আব্বার চিকিৎসাও করছি। এখন আর আমার কোনো টেনশন নাই। বউ নিয়ে সুখের সংসার করবো। বউরে আগে আমেরিকা নেওয়ার ব্যবস্থা করো, নয়তো আমেরিকা বৈশা বাংলাদেশের সংসার করা লাগবো। আরে দুনিয়ার যেই জায়গায় যাই বউরে বুকে নিয়ে যাবো, দেখা যাবে। 2 বছর পরের কথা। আমার বউকে আমেরিকায় নিয়ে এসেছি। আব্বা আম্মা দেশে ভালো আছেন। আমার বোন বড়টার বিয়ে হয়েছে ব্যাংকারের সাথে। বোনও চাকরির ট্রাই করছে। নানার গোষ্ঠী দাদার গোষ্ঠী এখন আর আমাদের সাথে ঝামেলা করতে আসে না। আব্বা একাই সবাইকে ফেস করতে পারেন। আম্মাও তার ভাইদেরকে কোনো প্রশ্রয় দিচ্ছেন না। আমার মায়ের গোপন স্বপ্ন ছিল, গোপন কথা ছিল নিজের স্বামীকে সুস্থ দেখা। আমি মায়ের কথা শুনেছি। আম্মা আব্বা শান্তিতে বসবাস করছেন। একদম নবদম্পতির ন্যায় তাদের সুখের সংসার। মায়ের গোপন কথা শুনে সেই স্বপ্ন পূরণ করতে পেরে আমিও গর্বিত। পৃথিবীর প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ হোক, তাদের গোপন কথা শোনার মতো কেউ থাকুক। তাহলে শেষ জীবনে এসেও আমার মায়ের মতো হয়তো সবাই সুখের দেখা পাবে।